अटूट प्रतिबद्धता का प्रतीक है। And we haven't even started yet. ভারত দীর্ঘদিন ধরে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনে করত যুক্তরাষ্ট্রকে, কিন্তু সেই সম্পর্ক এখন শত্রুতায় রূপ নিয়েছে। আর ট্রাম্পের নানামুখী যুদ্ধ খেলায় আপাতত সবচেয়ে বেশি নাজেহাল অবস্থা ভারতের। এদিকে ভারতের উপর যুক্তরাষ্ট্র যে কৌশলী বোমা নিক্ষেপ করেছে তাতে পাকিস্তানে চলছে উল্লাস। ভারতের জন্য শুল্ক হার 50% করার পর বিষয়টা ভয়ঙ্কর ধাঁচের বোমা নিক্ষেপের মতো ব্যাপার হয়ে দাঁড়ালো। স্বভাবতই ভারতের এই নাজুক অবস্থায় পাকিস্তান জুড়ে সুখের অনুভূতি বইছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নয়াদিল্লির ওপর যুক্তরাষ্ট্রের ক্ষোভের বড় কারণ রাশিয়া থেকে তেল আর অস্ত্র কেনাকাটাই। এছাড়া ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ আরও উদার অবস্থা দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ভারত এসব ব্যাপারে সহজে ছাড় দেওয়ার পাত্র নয়। রাশিয়া থেকে তেল আমদানির পক্ষে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিও প্রকাশ করে। তারই পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের রপ্তানি পণ্যে শুল্ক হার 50% করেছে। এই ঘোষণা ভারত জুড়ে হতবিহ্বল অবস্থান তৈরি করেছে। এর জন্য অবশ্য বিজেপি সরকার কম দায়ী নয়। ভারতের জনমানসে নরেন্দ্র মোদী সরকার গত 1.5 দশকে এরকম ধারণা তৈরি করে রেখেছে যে তাদের সঙ্গে ওয়াশিংটনের দৃঢ় কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এমনও বলা হয়েছে, চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সব সরকার ভারতকে চায় এবং সেই বন্ধুত্বের ভালো মূল্য দিতেও প্রস্তুত তারা। এদিকে কিছুদিন আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসেও আমন্ত্রণ ভারতের জন্য বিশেষ অস্বস্তিকর ছিল। আইয়ুব খানের পর পাকিস্তানের কোনো সেনা প্রধানের হোয়াইট হাউসে এরকম খাতিরের নজর নেই। ধারাবাহিক এসব ঘটনায় ভারতীয় মনস্তত্ত্বে একের পর এক চোট লেগেছে। তার আগে যুদ্ধবন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ আর কাশ্মীরের ভাগ্য নির্ধারণের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশে পাকিস্তানের নীতি নির্ধারকদের উচ্ছ্বাস গোপন নেই এখন। গত জুনে সেনাপ্রধান মুনির ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষেও মতামত দিয়ে ফেলেছেন। প্রশ্ন উঠতে পারে, যুক্তরাষ্ট্র, ভারত আর পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক ত্রিভুজে এরকম ওলটপালট ঘটছে কেন? এদিকে গণচীনের সীমান্তবর্তী কাচিনের জনসংখ্যার 2/3 খ্রিস্টান ও প্রচুর চার্চ আছে এখানে। যুক্তরাষ্ট্র হয়তো এখন মনে করছে এসব অঞ্চলকে পুরোপুরি চীনের প্রভাবে ছেড়ে রাখা এক অর্থে চীনকে নিরুদ্বেগ রাখা। কাচিনের খনিজ পেতে ওয়াশিংটন KIA ও কেন্দ্রের সামরিক জান্তা উভয় পক্ষের কাছেই প্রস্তাব পাঠিয়েছে। মিয়ানমারের সঙ্গে শুল্ক নিয়েও আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইংকেও বাণিজ্য বিষয়ে দর কষাকষিতে আহ্বান করেছিলেন। সেই চিঠিতে এও ছিল, মিয়ানমার চাইলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে পারে। তার মানে দেশটিকে ট্রাম্প আর বিচ্ছিন্ন করে রাখতে চাইছেন না। এটা নিশ্চয়ই মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের জন্য একটা কূটনৈতিক বিপর্যয়। তবে যুক্তরাষ্ট্রের নতুন মিয়ানমার মিশনকে অতি উচ্চাভিলাষীও মনে হচ্ছে, কারণ কাচিনের খনিজ পরিশোধিত হয় চীনে, ফলে সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে চট করে পাওয়া বেশ কঠিন। আবার কাচিন গেরিলারা খনিপণ্য ভারত বা থাইল্যান্ডের পথ ধরে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারবে, সেরকম যোগাযোগ ব্যবস্থাও নেই এসব অঞ্চলে। মোদী সরকার অবশ্য বলছেন, ট্রাম্পই পুরো আমেরিকা নয়, বরং সম্পর্কের ওপর বর্তমানে কালো ছায়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তারা রাশিয়া থেকে কেনাকাটা কমাবে না বলেও জানাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া থেকে তেল কেনা মানে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করা। এরকম বাকযুদ্ধের মধ্যে আসন্ন দিনগুলোতে ভারত যুক্তরাষ্ট্রে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে। এক পর্যায়ে নতুন করে আপোষ রফাও হতে পারে। তবে ভারতের বিরোধী দলগুলো চলতি অবস্থার সুযোগ বেশ ভালোভাবে নেবে বলে ধারণা করা যায়। আপাতত মোদী সরকারের জন্য সময়টা বেশ অস্বস্তিকর।
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের তাড়াতাড়ি গুটিয়ে আনতে বাধ্য হয়ে বিজেপি তাদের জনসমাজের ক্ষুব্ধ ক্ষুধার কাছে বেশ হেনস্থা হয়েছে ইতিমধ্যে। আর এখন ট্রাম্প পরোক্ষে বিজেপিকে রাজনৈতিক অর্থনৈতিকভাবেও মুশকিলে ফেলেছেন শুল্ক হার অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে। নতুন কি কূটনৈতিক চাল ট্রাম্পের মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা এখন দেখার বিষয়। আলাস্কায় আগামী 15 আগস্ট মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খোদ মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর থেকেই বিশ্বের নজর এই বৈঠকের দিকে। এই বৈঠকে শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ নয়, আন্তর্জাতিক বাণিজ্য, শুল্ক নীতি ও ভূরাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। 8 আগস্ট ট্রাম্প ঘোষণা করেছেন আলাস্কায় পুতিনের সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিশেষ এক চুক্তির প্রস্তাব দেবেন। যদিও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে বৈঠকের সময় ও স্থান নিশ্চিত করেনি। আন্তর্জাতিক কূটনীতির এই পদক্ষেপকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছর ধরে ক্রমশ উত্তেজনাকর হলেও ট্রাম্প পুতিন সম্পর্কের এই নতুন ধাপ আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। 2019 সালে জাপানের G20 সম্মেলনে তাদের বৈঠক হয়েছিল। তবে তৎকালীন সময় বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত দ্বন্দ্ব যথেষ্ট তীব্র ছিল। এবার এই আলাস্কার বৈঠকে তারা কোনো প্রগতির সূচনা করতে পারেন কিনা সেটাই এখন প্রশ্ন। এই ঘোষণার ঠিক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে ছিলেন। দুই দেশের এই দ্বিপাক্ষিক আলাপকে আন্তর্জাতিক মহল বিশেষ গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করছে, কারণ ভারত রাশিয়া সম্পর্ক এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন এই বৈঠকে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। ভারতের স্পষ্ট অবস্থান, তেল আমদানিতে ভারত একক নয়, বহু দেশ এই কাজ করছে। সুতরাং একমাত্র ভারতকে শাস্তি দেওয়া অন্যায় ও অযৌক্তিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার প্রকাশ্যে কড়া ভাষায় জানিয়েছেন, দেশের কৃষক, জেলে ও দুগ্ধ চাষীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আপোস হবে না। প্রয়োজনে চরম মূল্য দিতে হলেও তিনি সেই সিদ্ধান্তে অনড় থাকবেন। এই বার্তায় স্পষ্ট হয়েছে, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির চাপে মোদী সরকার সরতে রাজি নয়। আর্থিক বিশ্লেষকরা বলছেন, ভারতের উপর এই শুল্ক আরোপ কেবল নয়াদিল্লিকে প্রভাবিত করছে না, বরং আন্তর্জাতিক বাজারেও পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য। রাশিয়া থেকে তেলের আমদানি অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ, ভারতও তার অন্যতম। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো এই ভারসাম্যকে নাড়া দিচ্ছে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে। তবে ভারতের বহুমুখী কূটনীতি এখনও জোরদার। মোদী সরকার রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও উন্নত করতে কাজ করে যাচ্ছে। এই কৌশল ট্রাম্পের চাপ মোকাবেলায় ভারতের এক শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট প্রভাব ফেলবে। ইউক্রেন যুদ্ধের অবসান, নতুন বাণিজ্য চুক্তি ও নিরাপত্তা সমঝোতা এসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে তা বিশ্ব রাজনীতির নতুন রূপরেখা নির্ধারণে ভূমিকা রাখবে। তবে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে অনেককে, কারণ আগের মতোই এই বৈঠক শেষ পর্যন্ত বড় কোনো সাফল্য বয়ে আনবে কিনা সন্দেহের উদ্রেক করছে বিশ্লেষকরা।
3বার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সফল হয়নি। এবার আলাস্কার বৈঠকেও সাফল্যের আশা ও আশঙ্কা একই সঙ্গে রয়েছে। সব মিলিয়ে 15 আগস্টের এই মুখোমুখি বৈঠক শুধু ট্রাম্প ও পুতিনের মধ্যকার নয়, ভারত আমেরিকা রাশিয়া সম্পর্কের ভবিষ্যতও এখানে নির্ধারিত হতে পারে। কূটনৈতিক মহলে এখন প্রশ্ন, বৈঠকের পর এই 3 দেশের মধ্যে সমীকরণ কেমন রূপ নেবে? গাজার পক্ষ নিয়ে অবশেষে মুখ খুলল সৌদি আরব। নেতানিয়াহু পুরো গাজা দখলের ঘোষণা নিন্দা জানিয়ে ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়ে রাখল সৌদি আরব। ইসরায়েলে গাজা দখলের পরিকল্পনায় কড়া সমালোচনা করেছে আরব বিশ্বের ক্ষমতাধর দেশটি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সৌদি আরবের এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে। এদিকে ইসরায়েলের পরিকল্পনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধা নীতি বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ, যা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয়। এদিকে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য দেশের তীব্র সমালোচনা শুরু হওয়ার পর মাথা নত করল নেতানিয়াহু। গাজা পুরোপুরি দখলের পরিকল্পনায় অভিযোগ নাকচ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমাদের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা। এছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রিডরিকের ইসরায়েলের ওপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে নেতানিয়াহু। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, জার্মানি একদিকে ইসরায়েলের হামাস বিরোধী ন্যায্য যুদ্ধে সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে। হামাসকে তিনি হলোকাস্টের পর ইহুদি জনগণের উপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচিত হয়। ফ্রান্স ও কানাডা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ মানবিক সংকট আরও বাড়াবে এবং জিম্মিদের জীবনের ঝুঁকি তৈরি করবে। জাতিসংঘ গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে। এদিকে ইরান এই পরিকল্পনাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া এবং জরুরি ওআইসি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে 5টি শর্ত দেবে তা একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো, হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা 50 জিম্মিকে ফেরত আনা, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ, হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ নয় বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর। এবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ইরান। তেহরানের জালে এক অভিযানেই ধরা পড়েছে 20 ইসরায়েলি গুপ্তচর। বন্দী সব ইসরায়েলি গুপ্তচরদের নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে নেতানিয়াহু, এমনটাই জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় ইরান। এতে 20 গুপ্তচরকে আটক করার দাবি করেছে দেশটির বাহিনী। ইরানের বিচার বিভাগ বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে 20 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে বিচার বিভাগ সতর্ক করে বলেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে।
ইরান রুজবেহভাদি নামে এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তিনি জুন মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এরই মধ্যে নতুন করে গুপ্তচর আটকের খবর দেশটিতে সাড়া ফেলেছে। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি তেহরানে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া 20 সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে। তিনি অবশ্য মুক্তি দেওয়াদের সংখ্যা উল্লেখ করেননি। ইরানি গণমাধ্যমে জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনো ছাড় দেবে না এবং দৃঢ় রায় দিয়ে সবার জন্য উদাহরণ সৃষ্টি করবে। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পরে দোষীদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আটক হয়েছে কয়েকশো, কিন্তু তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করছে না ইরান। এদিকে ফিলিস্তিনের নিরহ নারী, পুরুষ, শিশুদের বোমা ও গুলি করে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল। গাজাবাসীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর পর এবার পুরো গাজা সিটি দখলে নিতে চাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানির সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রেডরিশ মের জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানির ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানি সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে তাতে কিভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন তাদের জন্য কঠিন হয়ে উঠছে। রাশিয়ায় গোপন সফর করেছেন ইরানের একটি প্রতিনিধি দল। তাদের নেতৃত্বে ছিলেন একজন পরমাণু পদার্থবিদ। সফরের সময় তারা যে প্রযুক্তিগুলো দেখেছেন সেগুলো বেসামরিক ও সামরিক দুই উদ্দেশ্যেই ব্যবহারযোগ্য। বিষয়টি ফাঁস করেছে ফিনান্সিয়াল টাইমস। আর এতেই প্রশ্ন উঠেছে, গোপনে কি আবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে তেহরান? 2024 সালের আগস্টে ইরানি পরমাণু বিজ্ঞানীদের একটি ছোট প্রতিনিধি দল রাশিয়ায় গিয়েছিলেন। নেতৃত্বে ছিলেন আলী কালভান্ত নামের 43 বছর বয়সী একজন পদার্থবিদ, যিনি কূটনৈতিক পাসপোর্টে মস্কো পৌঁছান। তারা দাবি করেন একটি বেসরকারি পরামর্শক সংস্থার প্রতিনিধিত্ব করছেন। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই দলে ছিলেন ইরানের সামরিক গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা এসপিএনডির সদস্যরা। এসপিএনডি এমন একটি সংস্থা যেটিকে যুক্তরাষ্ট্র ইরানের 2004 পূর্ববর্তী গোপন পারমাণবিক কর্মসূচির উত্তরসূরি হিসেবে দেখে। সংস্থাটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। আর এই এসপিএনডির সদস্যরাই রাশিয়ায় গিয়ে পরমাণু ইমপ্লোশন প্রযুক্তি, ক্লিস্ট্রন ও ইলেকট্রন অ্যাক্সিলারেটর সহ বিভিন্ন দ্বৈত ব্যবহারের প্রযুক্তি সরঞ্জাম ঘুরে দেখেন। বিশ্লেষকরা বলছেন, নিউট্রন জেনারেটর, বিকিরণ পরিমাপক যন্ত্র এবং পারমাণবিক ডিভাইসের সামরিক প্রয়োগ নিয়ে গবেষণার ইঙ্গিত মিলছে এই সফর থেকে। সফরে থাকা অনেকেই পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। তাদের মধ্যে একাধিক ব্যক্তি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত।
ইরান বারবারই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও গত মাসে বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই ইরান পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ব্রিটিশ গণমাধ্যম ও ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে এসপিএনডিকে পুনর্গঠনের মাধ্যমে গোপনে সামরিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তেহরান। রাশিয়ার সফরে যেসব প্রযুক্তি পরিদর্শন করা হয়েছে সেগুলোর মধ্যে ক্লিস্ট্রন রয়েছে, যা পারমাণবিক ইমপ্লোশনে ব্যবহৃত হয়। এছাড়া ছিল ইলেকট্রন অ্যাক্সিলারেটর, যা উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিয়েশন ডিভাইসে ব্যবহৃত হয়। সফরে গিয়েছেন এমন একাধিক সদস্য রেডিয়েশন পরীক্ষায় ও নিউট্রন প্রযুক্তির বিশেষজ্ঞ। এ ধরনের সফরের মাধ্যমে ইরান ও রাশিয়ার সম্পর্কের ধরনও প্রশ্নের মুখে। রাশিয়া একদিকে পশ্চিম নিষেধাজ্ঞার শিকার, অন্যদিকে ইরানের মতো রাষ্ট্রকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করার অভিযোগে নিজেও ফাঁদে পড়তে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশ্লেষকদের ভাষ্য, এই সফর আসলে ইরানের নিষিদ্ধ কর্মসূচিরই অংশ, আর রাশিয়া এর মধ্যস্থতাকারী বা সহায়ক শক্তি হতে পারে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটগুলোর নজরে এই সফর নতুন করে উদ্বেগ বাড়াবে বলেই মনে করছেন তারা। যদিও এই সফর নিয়ে রাশিয়া বা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, কিন্তু এই সফরের খবর যখন কূটনৈতিক পাসপোর্ট, নিষিদ্ধ প্রযুক্তি এবং সামরিক গোয়েন্দা সংশ্লিষ্ট বিজ্ঞানীদের ঘিরে প্রকাশ পাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তেহরান কি আবারও পরমাণু অস্ত্র তৈরির পথে পা বাড়াচ্ছে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এটুকু পরিষ্কার, বিশ্ব রাজনীতিতে আবারও একটি নতুন পরমাণু উত্তেজনার সূচনা হতে পারে। আর সেই উত্তেজনার কেন্দ্রে এবার তেহরান নয়, রাশিয়াও সমানভাবে আলোচনায় থাকবে।